হাই ফ্রেন্ডস, আমি এসকে সায়েন্সা তোমাদের সামনে আবার চলে এসেছি। আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই, অনেক ভালোবাসা তোমাদেরকে জানিয়ে আমি আজকের কবিতা বিশ্লেষণ করতে শুরু করব। আজকের কবিতা ব্রেক ব্রেক ব্রেক, রবার্ট আলফ্রেড টেনিসনের লেখা কবিতা ব্রেক ব্রেক ব্রেক। এই কবিতাটি আসলে আলফ্রেড টেনিসন লিখেছিলেন তার বন্ধুর মৃত্যুতে। তার সব সময়কার সঙ্গী এবং বন্ধু স্যার আর্থার হেনরি হ্যালাম was died premature death, and the poet Alfred Tennyson was deeply moved and frustrated and melancholic by the premature death of his friend. So he write down this poem, and this poem is actually an expression of his sorrow, pain, and the pain of separation from his friend Arthur Henry Hallam. তো তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যুতে তিনি যে কতটা শোকাহত তা এই কবিতায় আমরা দেখতে পাই। তার কনস্ট্যান্ট কলিগ এবং কম্প্যানিয়ন, সর্বসময়কার, সারা জীবন তারা একসঙ্গে কাটিয়েছে এবং হঠাৎ তার বন্ধু তিনি মারা যাচ্ছেন এবং তার এই যে বিচ্ছেদ বেদনা, তার এই যে চলে যাওয়া, চিরকালের জন্য কবিকে ছেড়ে চলে যাওয়া। আমরা তো বহু কবিতায় দেখেছি, মানে আমাদের প্রেমিকার চলে যাওয়া নিয়ে বহু কবিতা হয়েছে। সেরকমই আবার কিছু কিছু কবি তার বন্ধুর মৃত্যুতে এতটাই বিহ্বল হয়েছেন যে তারা তার দুঃখ যন্ত্রণাটাকে কবিতায় লিখে রেখে গেছেন। আলফ্রেড টেনিসন এইরকমই একটা কবিতা। ইন মেমোরিয়াম বলে যে কাব্যগ্রন্থটা, দ্য কালেকশন অফ পোয়েট্রি উই ফাইন্ড written by Alfred Tennyson, he also write down there the pain of separation from his friend Henry Hallam. তো এগুলো মোস্ট অফ হিজ পোয়েমস রিটেন ইন দ্যাট টাইম ওয়াজ এলিজি। তিনি এলিজি রচনা করেছেন। এলিজি কি বন্ধু? এলিজি হলো শোক গাথা। কোনো কাছের মানুষের যন্ত্রণাকে, বিচ্ছেদের যন্ত্রণা হোক, মৃত্যুর যন্ত্রণা হোক, সেই যন্ত্রণাটাকে ধরবার জন্য যে কবিতা আমরা লিখে রাখি বা যে কবিরা লিখে গেছেন সেগুলো আসলে এলিজি হিসেবে পরিচিত। আ পোয়েম to express the sorrow or loss of the pain of someone dear, সেইটাকে আমরা এলিজি বলি। তো এই যে কবিতাটা, এই কবিতাটা অ্যাকচুয়ালি expresses the sorrow, expresses the pain or agony for the death of his constant companion Arthur Henry Hallam. তো আমরা খুব বেশি বক্তব্যকে না বাড়িয়ে সরাসরি কবিতায় চলে আসি এবং কবিতা বুঝতে বুঝতে আমরা কবিতা পড়তে পড়তে এটাকে আরো সুন্দর করে বুঝে নেব এবং শব্দগুলোকে জেনে নেব ভালো করে। ব্রেক 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 অন দ্য কোল্ড গ্রে স্টোনস ও সি, and I would that my tongue could utter the thought that arise in me. তো ব্রেক ব্রেক ব্রেক, এই যে ভেঙে বেরিয়ে আসার কথা, আমরা 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 কাছের মানুষ চলে গেলে আমরা যেভাবে বন্দী হয়ে পড়ি তার বিরহ যন্ত্রণার মধ্যে, তার বিচ্ছেদের যন্ত্রণার মধ্যে আমরা যেভাবে খাঁচার মতো বন্দী হয়ে পড়ি, আমাদের অনুভূতি আর বাইরে বেরোতে পারে না। উই ক্যান নট আউটব্রাস্ট ফ্রম দ্যাট পার্টিকুলার ইমোশন, পার্টিকুলার পেন অ্যাকচুয়ালি engrossed our brain all the time, or we are engulfed, আমাদেরকে গিলে খায় তার যে বিরহ বেদনা, বিচ্ছেদের বেদনা। তো সেই যে বেদনার ভিতরে আমরা দিন রাত বাস করি, তার থেকে বেরিয়ে আসতে হবে, ভেঙে বেরিয়ে আসতে হবে। সেই জন্য কবি বলছেন প্রথম লাইনেই ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে ফেলো ভেঙে ফেলো ভেঙে ফেলো। অন দ্য কোল্ড গ্রে স্টোনস, সেই সব ধূসর শীতল পাথরগুলো গ্রে। গ্রে ইজ দ্য কালার অফ ফ্রাস্ট্রেশন, গ্রে ইজ দ্য কালার অফ ডিপ্রেশন, ডার্কনেস অ্যান্ড অল দোজ নেগেটিভ ভাইবস। তো সেই যে কোল্ড গ্রে স্টোন, ধূসর রঙের যে পাথরগুলো, বুকে যন্ত্রণার পাথরগুলো যে জমে আছে, আমাদের কাছের মানুষের চলে যাওয়ায় আমাদের বুক পাথর হয়ে গেছে, সেটা কবি সমুদ্রের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছেন। তিনি সমুদ্র হি অ্যাকচুয়ালি ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য সি শোর অ্যান্ড হি ওয়াজ ওয়াচিং অল দ্য বিউটিজ অফ সি অ্যান্ড দ্য ওয়েভস আর কামিং অ্যান্ড ড্যাশিং, ওয়েভস আর কামিং অ্যান্ড গোয়িং, ওয়েভস আর অ্যাকচুয়ালি ওয়াশিং অ্যাওয়ে দ্য শোর। তো তিনি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন এবং সেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন সমুদ্র ঢেউ এসে তার পায়ের কাছে আছড়ে পড়ছে এবং বালি আরও সব কিছু ধুয়ে নিয়ে চলে যাচ্ছেন। তো কবি চান তার দুঃখ যন্ত্রণা বেদনাগুলোকেও যেন সমুদ্র ধুয়ে নিয়ে যায়। ওই জন্য তিনি বলছেন অন দ্য কোল্ড গ্রে স্টোনস ও সি,
সেই ভেঙে ফেলো সেই সব ধূসর রঙের শীতল পাথরগুলো যা সমুদ্র বুকে বয়ে বেড়াচ্ছে, সেগুলোকে ভেঙে ফেলো। আসলে তো আমার ভিতরে দুঃখটা আমি চারপাশে দেখতে পাচ্ছি। অল দ্য সরো ইজ রিফ্লেক্টেড ইন দ্য নেচার। আমার ভিতরের যন্ত্রণাটা প্রকৃতির মধ্যে রিফ্লেক্ট করছে, হ্যাঁ, সেইটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সেইটাকেই ভেঙে ফেলতে, বা কবি সেইটাকে ভেঙে ফেলতে বলছেন। অ্যান্ড আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থট দ্যাট অ্যারাইজ ইন মি। তো পোয়েট ক্যান নট এক্সপ্রেস, পোয়েট ক্যান নট আটার অর প্রোনাউন্স। কবি সেই দুঃখটা বা যন্ত্রণাটা শব্দ দিয়ে ধরতে পারবেন না। তিনি যে বিপুল সমুদ্র পরিমাণ যন্ত্রণা তার বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছেন, তিনি সেই যন্ত্রণাটাকে হি ক্যান নেভার এক্সপ্রেস বাই দ্য মেয়ার ওয়ার্ড। নামমাত্র শব্দ দিয়ে তিনি ধরতে পারবেন না। অল দ্য ইমোশনস অর দ্য পেন আর দেয়ার অ্যান্ড ইট বিকাম অ্যান ওশান অ্যান্ড এ সি অফ পেন। হ্যাঁ, সেই পুরো সমুদ্র প্রমাণ একটা যন্ত্রণা তিনি বুকের ভিতরে বয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, এবং তিনি কী বলছেন, হি ক্যানট এক্সপ্রেস, তার থটসটা, তার যে যন্ত্রণাটা, সেটা সবটা তিনি কী করতে পারবেন না, সবটা তিনি প্রকাশ করতে পারবেন না। তার যে ভিতরে যা চলছে তার সবটুকু প্রকাশ হওয়া সম্ভব নয় তার শব্দের মধ্যে। মানে দ্য ওয়ার্ডস ফেল টু এক্সপ্রেস অল দ্য পেন দ্যাট ইজ হিডেন ফর দ্য সরো লস অফ হিজ ডিয়ার ফ্রেন্ড। তো সেটা তিনি কখনোই প্রকাশ করতে পারছেন না, এত যে যন্ত্রণা। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয় দ্যাট হি সাউটস উইথ হিজ সিস্টার অ্যাট প্লে। ও ওয়েল ফর দ্য সেলার্স ল্যাড দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে। ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়। তো দেখো, আমাদের যন্ত্রণা হয়, আমরা চারপাশে তার প্রতিফলন দেখতে পাই, সমুদ্র যেন ধূসর কিংবা পাথর হয়ে রয়েছে। তো সেইগুলো আবার আমার যন্ত্রণায় কিন্তু পৃথিবীর খুব একটা কিছু যায় আসে না, চারপাশের মানুষজনের কিছু যায় আসে না, সব কিছু আটকে থাকবে না আমার যন্ত্রণা নিয়ে। আমার কাছের মানুষ চলে গেছে, আমি তার বিচ্ছেদ বেদনায় আমি মরে যাচ্ছি ছটফট করে, আমি 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 অসহ্য হয়ে উঠছে জীবন ক্রমাগত আমার, তাতে পৃথিবীর কিছু যায় আসে না। পৃথিবী ব্যস্ত থাকবে, নিজের নিয়মে চালিয়ে যাবে তার কাজকাম। তো এইখানে দেখানো হচ্ছে ও ওয়েল ফর দ্য ফিশারম্যানস বয়। তো জেলের ছেলেরা, বাচ্চা ছেলে, পৃথিবী তার কাছে সুন্দর সহজ, সেই জেলের ছেলেরা খেলছে কোথায়, সমুদ্রের ধারে। অ্যান্ড দ্য পোয়েট ইজ অ্যাকচুয়ালি ওয়াচিং দেম প্লেয়িং উইথ হিজ সিস্টার। একটা জেলের ছেলে, সে খেলছে তার বোনের সঙ্গে সমুদ্রের ধারে। কবির দুঃখে তো তার কিছু করার নেই। ও ওয়েল, সে তার বোনের সঙ্গে খেলছে এবং চিৎকার করছে। ও ওয়েল ফর দ্য সেলার্স ল্যাড, নাবিকের ছেলেরাও খেলছে, জাহাজ চালায় যে সমুদ্রে, সেই নাবিকের ছেলেরা খেলছে তারই পাশে। তারা দ্যাট হি সিংস ইন হিজ বোট অন দ্য বে, সমুদ্রের ধারে তার যে বোট জড়ো করা আছে, বোট যে রয়েছে, সেই বোটে বসে ওই ছেলেটি গান করছে। কোন ছেলেটি না, সেলার্স ল্যাড, সেলারের ছেলেটি গান করছে, সেলার নাবিকের ছেলে গান করছে। পৃথিবীর তো কিছু যায় আসে না ওইখানে। ওদিকে জেলের ছেলে তার চিৎকার করে তার বোনকে খেলার জন্য ডাকছে, ওদিকে নাবিকের ছেলে গান করছে তার বোটের ধারে, বোটের পাশে, বোটের উপর বসে সে গান করছে, সমুদ্রের পাশে ঢেউয়ে ঢেউয়ে তার গান ভেসে যাচ্ছে। And the stately ships go on to their haven under the hill, but oh for the touch of a vanished hand and the sound of a voice that is still. তো দেখো এদিকে, and the stately ship go on, stately ship, তাহলে the ship actually nothing has stopped for the sorrow of the poet, though the poet is suffering from the untimely death of his friend. There is a pangs of separation, বিচ্ছেদের যন্ত্রণা রয়েছে তার বুকের মধ্যে। বাট পৃথিবীর সব কিছু চলছে, জাহাজ যাচ্ছে, ছেলেরা খেলা করছে হচ্ছে। তো জাহাজ, এখানে শিপ ইজ কম্পেয়ার্ড হিয়ার দ্য জার্নি অফ লাইফ, দ্য বিগিনিং অফ জার্নি অ্যান্ড দ্য এন্ড অফ দ্য জার্নি ইজ হিয়ার অল দ্য টাইম এক্সপ্রেসেস ইন দ্য পোয়েম। তো একটা যাত্রা শেষ হয়, আবার যাত্রা শুরু হয়, শুরু আর শেষ রবীন্দ্রনাথের ভাষায়। এক হাটে লাও বোঝা, শূন্য করে দাও অন্য হাটে। তো এই যে জীবনের বোঝাপড়া ওঠাপড়া, জীবনের শুরু আর শেষ, জীবনটাকে তাহলে এই যে শিপগুলোকে, জাহাজগুলো যাত্রা শুরু করছে, আবার ক্লান্ত জাহাজরা ফিরে আসছে। তাহলে ইট ইজ অ্যাকচুয়ালি কম্প্যারিজন বিটুইন দ্য লাইফ, বিগিনিং অফ এ লাইফ জার্নি। একটা জীবন শুরু করছে একটা বেবি, তো সে সমুদ্রে জীবন শুরু করছে, শিপ যেন যাত্রা শুরু করছে। টু দ্য হ্যাভেন আন্ডার দ্য হিল, তো সেই সব জাহাজগুলো নিরাপদ আশ্রয় চলে যাচ্ছে। হ্যাভেন মানে নিরাপদ আশ্রয়, হিল পাহাড়ের নিরাপদ আশ্রয় সেই জাহাজগুলো যাত্রা করছে। বাট ও ফর দ্য টাচ অফ আ ভ্যানিশ হ্যান্ড, কিন্তু কবির বন্ধুর শোকে তিনি এতটাই শোকাহত, তিনি কিন্তু কি দেখতে পাচ্ছেন, তিনি যেন এখনও হাতের স্পর্শ পাচ্ছেন। তো
তো আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে স্পর্শ করে বা বুকের ভিতরে তাদের স্পর্শ থাকে, সবসময় যে শারীরিক স্পর্শ থাকতে হয় তা নয়, আমাদের মানসিক স্পর্শও তো আমাদেরকে আকৃষ্ট করে রাখে। এই যে আমি রয়েছি, তোমরা রয়েছো যারা কবিতা শুনছো, কোথাও একটা তো আমি মানসিকভাবে তোমাদের স্পর্শ করতে পারছি। সবসময় যে শারীরিক স্পর্শের কথা বলা হবে তা তো নয়। তো কবির বন্ধুও কোথাও যেন তাকে তার স্পর্শের মধ্যে বেঁচে রয়েছে। কবি আলফ্রেড টেনিসন তার বন্ধু আর্থার হেনরি হ্যালামের যেন হাতের স্পর্শ এখনও, অদৃশ্য হাতের স্পর্শ এখনও পাচ্ছেন। বাট ও ফর দ্য টাচ অফ এ হেভেন অফ এ ভ্যানিস হ্যান্ড, সেই অদৃশ্য হাতের স্পর্শ যেন আজও লেগে রয়েছে। তো এটি বাংলা গান ছিল, তোমরা জানো যে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। তো সেই রকমই আমরা যাদের সঙ্গে মিশছি, ভালোবাসছি, বহু বছর সময় কাটাচ্ছি, তার স্পর্শ, তার কণ্ঠস্বর সব তো আমাদের ভীষণ চেনা হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, সেইটা থেকে যায়, সেটা আমাদের মেমোরি, আমাদের স্মৃতি ভুলতে পারে না সেই সব ব্যাপারগুলো। আমরা ফিরে যেতে চাই ওই সব মানুষগুলোর কাছে যার সঙ্গে আমার সুখের সময় ছিল, যার সঙ্গে আমার কেটেছিল। তো যখনই আমি সেই সব জায়গাগুলোতে যাই, কাছের মানুষের সঙ্গে যেখানে কাটিয়েছিলাম, সেই যে অচেনা স্টেশন বলো, এই নদীর পাড় যেখানে আমরা গল্প করেছি, সেই সবগুলো তো মনে পড়বে। সে আর নেই, সে অন্যত্র সংসার করতে হয়তো ব্যস্ত হয়ে গেছে সেই নারী, কিন্তু ওই সব ফেলে যাওয়া স্মৃতিগুলো, জায়গাগুলো, তার স্পর্শ তো এখনও রয়ে গেছে জীবনে। অ্যান্ড দ্য সাউন্ড অফ এ ভয়েস দ্যাট ইজ স্টিল, এবং সাউন্ড অফ দ্য ভয়েস, সেই যে তার কণ্ঠস্বর, সেই কাছের নারীটার কিংবা কাছের পুরুষের, কাছের মানুষের, কাছের বন্ধুর কণ্ঠস্বর আমরা কি ভুলতে পারি? তো আমাদের চেতনায়, চিন্তায় সমস্ত ক্ষণে তার আদুরে আহ্লাদে কথাবার্তা কিংবা তার কণ্ঠস্বর আমরা মনে প্রাণে খুবই মিস করি। আমি কোনো বাংলা শব্দ পেলাম না, ভালো বললাম, ইংরেজিতে বললাম, মিস করি, আমরা স্মরণ করতে থাকি। আমাদের তাড়িত করে বেড়াই ওই সব কণ্ঠ, ওই হাতের স্পর্শগুলো। তো আমরা সেই সব নিয়েই আমরা অভ্যস্ত হয়ে উঠতে চাই জীবনে। চলে গেছে তো কি করা যাবে, আমাদের জীবন তো থেমে থাকবে না। আমরা হয়তো অনেক প্রতিজ্ঞা করেছিলাম, একসাথে বুড়ো হব, একসাথে মরবো, সংসার করব, কিংবা সারা জীবন একসঙ্গে থাকবো। তারপর বন্ধুত্ব ভেঙে গেছে, একে অপরের যাত্রা পথে চলে গেছি আমরা দূরে। ওর জাহাজ নিয়ে চলে গেছে, আমি আমার জাহাজ নিয়ে চলে এসেছি। জীবন চলে গেছে 22 বছরের পার। আবার যদি দেখা হয় তোমার আমার, জীবনানন্দের কথাই আর কি। তো চলে গেছে জীবন, সেই রকম এখানে কবির বন্ধু চলে গেছেন, কিন্তু তার হাতে স্পর্শ লেগে আছে এখনো, তার যেন এখনো কণ্ঠস্বর কবি শুনতে পাচ্ছেন। এবার একবারে শেষ স্ট্যান্জায় আমরা দেখতে পাচ্ছি কবি আবার রিপিটেশন করছেন, ব্রেক ব্রেক ব্রেক। এই যে কবি যে ভেঙে বেরোতে পারছেন না সেই বেদনা থেকে, এই কবির বন্ধুর চলে যাওয়ার যে সাময়িক যে ভ্যাকান্টনেস, এমটিনেস অফ দ্য ব্রেন অফ আওয়ার হার্ট, আমাদের হৃদয়ে যে শূন্যতা, সেই শূন্যতা পেরিয়ে কবি বেরোতে পারছেন না। কবিও কোথাও একটা বন্দী হয়ে রয়েছেন, সেই বন্দিত্বের যন্ত্রণা থেকে তিনি বেরোতে চাইছেন ভেঙে। তাই জন্য তিনি বারবার আবার তিনি রিপিট করছেন, ব্রেক ব্রেক ব্রেক, ভেঙে ফেলো। অ্যাট দ্য ফুট অফ থাই ক্র্যাগস ও সি, সমুদ্র তোমার সমতলে, তোমার পায়ের কাছে যে পাথর পাহাড়, তা তুমি ভেঙে ফেলো। তো সমুদ্রকে বারবার আবেদন করছে, কবির বুকের ভিতরে যে সমুদ্র উথাল পাতাল করছে, সেই সমুদ্রকেও তিনি আবেদন করছেন। কি আবেদন করছেন? যে তাকে ভেঙে বেরিয়ে আসতে হবে। ওই অনুভূতির মধ্যে আটকে থাকলে জীবন চলবে না, তাকে ভেঙে বেরিয়ে আসতে হবে। সেই জন্যই এই কবিতা। তিনি বারবার অনুরোধ করছেন, ব্রেক ব্রেক ব্রেক, অ্যাট দ্য ফুট অফ থাই ক্র্যাগস ও সি, হে সমুদ্র, তোমার পায়ের কাছে যে পাথর, যে পাদদেশে যে পাথর রয়েছে, তা তুমি ভেঙে ফেলো। এসে আছড়ে পড়ো সমুদ্রে। আমাদের সেই সব মানুষগুলো, স্মৃতিগুলো এসে আছড়ে পড়ছে আমাদের বুকের সমুদ্রে। আমরা চাইছি সব ভেঙে আমরা বেরিয়ে পড়তে। বাট দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড উইল নেভার কাম ব্যাক টু মি, কিন্তু ওই সব দিনগুলো, ওই সব সুমিষ্ট, সুমধুর, সুন্দর দিনগুলো যেগুলো আমরা একসাথে কাটিয়েছিলাম, সেগুলো তো ব্যর্থ নয়, সেগুলো তো মৃত যদিও আজ, কিন্তু তারা তো ফিরে আসবে না আর কোনো দিন। তারা আর কোনো দিন ফিরে আসবে না। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমরা বড়জোর ভাবতে পারবো, কিন্তু সেই মুহূর্তগুলো আমাদেরকে হয়তো পীড়া দেবে, যন্ত্রণা দেবে, কিন্তু সেই মুহূর্তগুলোতে আর ফিরে যাওয়া সম্ভব নয়। তাই কবি বলছেন যে দ্য টেন্ডার গ্রেস অফ এ ডে দ্যাট ইজ ডেড, এই সব দিনগুলো, সেই সব দিনের যে মহান অনুভূতিগুলো, টেন্ডার গ্রেসগুলো, সেগুলো সব কিছু কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। তার সঙ্গ, সেই প্রিয় মানুষটার সঙ্গে আমরা যে আনন্দ অনুভব করতাম, দ্য প্রেজেন্স অফ দ্যাট পার্টিকুলার বিলাভড পারসন, দ্যাট আই ফিল আই ক্যান নেভার ফেল্ট ইট। তো আমি কখনোই আর সেই অনুভূতির জগতে আর যেতে পারবো না। তো কবি বারবারই ভুলে যেতে চাইছেন, বলছেন ব্রেক ব্রেক ব্রেক, কিন্তু ট্র্যাজেডি কি জানো? ট্র্যাজেডি হচ্ছে তিনি আসলে ভুলতে চান না।
কেন? তিনি মিস করছেন, তিনি বারবার মিস করছেন। হ্যাঁ, মানে ভাস্কর চক্রবর্তীর কথায় তোমাকে ভুলতে গিয়ে প্রতিদিন আমি তোমাকে ভুলবার কথা ভুলে যাই। আপনি যদি বা তুমি যারা রয়েছে আমার বন্ধুরা, তাদেরকেই বলি, তোমরা যদি কাউকে ভুলতে চাও বা কোনো কিছুকে ভুলতে চাও এবং প্রতিদিন সকালে উঠে তোমরা যদি বলো আমি ভুলে যাবো, আমি তাকে ভুলে যাবো, তাহলে সেটা কি সম্ভব? কবিও তো তার বারবার কবিতায় তিনি যন্ত্রণাটা লিখছেন, তাকে মিস করছেন, বারবার বলছেন, আবার বলছেন যেন আমি ভুলে যাই। তাহলে এই এক ট্র্যাজেডি নয় কি? মানুষের জীবনে এরকমই তো ট্র্যাজেডি। আমাদেরকে সহজভাবে ভুলতে যেতে হবে। আমরা যদি নিজেকে সচেতনভাবে বলি, আমাদের ব্রেনকে সচেতনভাবে বলি আমি ভুলে যাব, আমি ভুলে যাব, তাহলে এ কোনো দিনই ভুলবে না। তার জন্য কী করতে হবে বন্ধুরা? তার জন্য আমাদেরকে সহজ এবং সুন্দরভাবে জীবনের আর সমস্ত দিকে মনোনিবেশ করতে হবে। মনোনিবেশ শব্দটা আবার ভারী হয়ে গেল। আমাদেরকে সহজ এবং সুন্দরভাবে সব কিছুকে মেনে নিতে হবে এবং জীবনের যে প্রবাহ তাকে মেনে নিয়ে আমাদেরকে সেই দিকে চলতে হবে। যা আর সম্ভব নয়, যা চলে গেছে, তাকে ছাড়তে জানতে হবে। এই যে ছাড়তে জানা, এইটাও একটা আর্ট, একটা শিল্প। আমরা যারা ছাড়তে পারি না তারা যন্ত্রণা নিয়ে বাকি জীবন কাটিয়ে দিই, কিন্তু যন্ত্রণা, অনুতাপ, অনুশোচনা নিয়ে জীবন কাটানো উচিত নয়। আমাদেরকে ছাড়তে জানতে হবে, তবেই জীবন আবার সহজ এবং সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, এই কবিতা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা প্রথমবার দেখছো আমার চ্যানেল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আশা করি খুব তাড়াতাড়ি আরও অনেক কবিতা আমি তোমাদেরকে উপহার দিতে পারবো আমার মতো করে ব্যাখ্যা করে। তো